হ্যালো, ওয়েলকাম টু ক্রেজি জিওজ। আজকে আমি আলোচনা করব ক্লাস 7 রায় মার্টিন 2026 কোশ্চেন ব্যাংকের সেকেন্ড ইউনিট টেস্টের যে 2 নম্বর স্কুল আছে, অর্থাৎ বালুরঘাট গার্লস হাই স্কুল, তার সমস্ত জিওগ্রাফির কোশ্চেনগুলো। প্রথমেই তোমরা দেখে নাও একের দাগে যে সঠিক উত্তরটি নির্বাচন করো। মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো আছে। একের একে দেখো, দুটি পাতের প্রবল চাপে মাঝখানের ভূভাগ ভাঁজ খেয়ে উঁচু হয়ে উঠে যে পর্বত সৃষ্টি করে, দেখা হলো কি? অ্যান্সার বি হবে রাইট অ্যান্সার, ভঙ্গিল পর্বত। 2 নম্বর দেখো, গ্রস্ত উপত্যকা দেখা যায়, অপশন বি হবে রাইট অ্যান্সার, স্তূপ পর্বতে। 3 নম্বর দেখো, নদীর উচ্চ প্রবাহে আই আকৃতি উপত্যকা সৃষ্টির অন্যতম প্রধান কারণ হলো কি? অ্যান্সার হবে অপশন সি, অর্থাৎ নদীর নিম্নক্ষয়ের ক্ষমতা বেশি হওয়া। 4 নম্বরে দেখো, দুটি নদীর মধ্যবর্তী স্থলভাগ হলো কি? রাইট অ্যান্সার হবে অপশন বি, দোয়াব। 5 নম্বরে দেখো, শিলা হলো একটি, অপশন বি হবে রাইট অ্যান্সার, যৌগিক পদার্থ। 6 নম্বরে দেখো, আগ্নেয় শিলার একটি উদাহরণ হলো কি? অপশন সি হবে রাইট অ্যান্সার, ব্যাসল্ট। 7 নম্বর কোশ্চেন দেখো, ভিক্টোরিয়া জলপ্রপাত সৃষ্টি হয়েছে, অপশন বি হবে রাইট অ্যান্সার, জামবেজি নদীর উপর। 8 নম্বর কোশ্চেন দেখো, সাহারার শুকনো নদীখাত কি নামে পরিচিত? অপশন সি হবে রাইট অ্যান্সার, ওয়াদি নামে পরিচিত। 9 নম্বর কোশ্চেন দেখো, আফ্রিকার সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হলো কি? অপশন বি হবে রাইট অ্যান্সার, মাউন্ট কিলিমাঞ্জারো। 10 নম্বর কোশ্চেন দেখো, ব্লু ও হোয়াইট নীলের সংযোগস্থলে অবস্থিত শহরটি হলো কি? অপশন ডি হবে রাইট অ্যান্সার, খার্তুম। 2-এর এতে দেখো, শূন্যস্থান পূরণ করতে বলেছে। একে দেখো, গঙ্গা, ব্রহ্মপুত্র, রাইন, দানিউব এরা হলো একাধিক দেশের মধ্য দিয়ে প্রবাহিত ড্যাশ নদী। শূন্যস্থানে বসবে কি? আন্তর্জাতিক নদী, যেটা অন্য রঙের লেখা আছে, সেইটাই অ্যান্সার। অপশান 2-এ দেখো, বা কোশ্চেন 2-এ দেখো, ভারতের ড্যাশ হলো একটি লাভা গঠিত মালভূমির উদাহরণ। ভারতের ডেকান ট্র্যাপ, যেটাকে দাক্ষিণাত্য মালভূমি বলে, সেটা হলো একটি লাভা গঠিত মালভূমির উদাহরণ। 3-এর দিকে দেখো, ড্যাশ মাটিতে ফসল চাষ বেশ ভালো হয়? দোআঁশ মাটিতে ফসল চাষ বেশ ভালো হয়। 4 নম্বর দেখো, পৃথিবীর দীর্ঘতম নদীটির নাম হলো কি? নাম হলো ড্যাশ, অ্যান্সার হবে নীল নদ। 5 নম্বরে দেখো, মরুভূমির সারিবদ্ধ উটের দলকে ড্যাশ বলে? মরুভূমির সারিবদ্ধ উটের দলকে কি বলে? শূন্যস্থানে বসবে ক্যারাভ্যান বলে, ক্যারাভ্যান। এবারে 2-এর বিতে যেটা আছে দেখো, নিচের প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত উত্তর দিতে বলেছে। 2-এর একে দেখো, একটি পলিগঠিত সমভূমির উদাহরণ দাও। অ্যান্সার হবে ভারতের সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র সমভূমি। 2 নম্বরে দেখো, বীর 2-তে, যে নদীতে সারা বছর জল থাকে তাকে কি বলে? অ্যান্সার হবে দেখো, নিত্যবহ নদী বলে। 3 নম্বরে দেখো, তাজমহল কোন শিলা দিয়ে তৈরি? অ্যান্সার হবে দেখো, শ্বেত পাথর বা হোয়াইট মার্বেল, যেটাকে সাদা মার্বেল পাথর বলা হয়, সেইটা দিয়ে তৈরি। 4 নম্বর কোশ্চেন দেখো, পৃথিবীর ছাদ কাকে বলে? অ্যান্সার হবে পামির মালভূমিকে। 5 নম্বর কোশ্চেন দেখো, আফ্রিকার পূর্ব দিকে গ্রস্ত উপত্যকা অঞ্চলের দুটি হ্রদের নাম লেখো। একটা হবে ভিক্টোরিয়া আর একটা টাঙ্গানিকা হ্রদ। তারপরে 6 নম্বর কোশ্চেন দেখো, আফ্রিকা মহাদেশের নাতিশীতোষ্ণ তৃণভূমি কি নামে পরিচিত? অ্যান্সার হবে দেখো, ভেল্ট নামে পরিচিত। কি নামে পরিচিত? ভেল্ট নামে পরিচিত। এবার 3-এর দাগে যে কোশ্চেনগুলো আছে দেখে নাও। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দিতে বলেছে। পর্বত বেষ্টিত মালভূমি বলতে কি বোঝো? উদাহরণ দাও। অ্যান্সার হবে, যেসব মালভূমি চারিদিকে উচ্চ পর্বত শ্রেণী দ্বারা পরিবেষ্টিত থাকে তাদের পর্বত বেষ্টিত মালভূমি বলে। ভূ আলোড়নের ফলে ভঙ্গিলা পর্বতের সৃষ্টির সময় মধ্যবর্তী নিচু স্থানটি উঁচুতে উঠে গিয়ে এই ধরনের মালভূমির সৃষ্টি হয়। উদাহরণ কি? তিব্বত মালভূমি, বলিভিয়া মালভূমি, অ্যাটসেট্রা এর উদাহরণ। ভালো করে পড়বে এটা। 2 নম্বর কোশ্চেন দেখো, নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির দুটি শর্ত লিখতে বলেছে। নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির প্রধান দুটি শর্ত হলো, একটা হবে পলি রাশির আধিক্য। নদীর নিম্ন প্রবাহে প্রচুর পরিমাণে পলি, বালি ও কাঁকড়ের উপস্থিতি থাকতে হবে, 1 নম্বর কথা। না হলে কি দিয়ে সৃষ্টি হবে বদ্বীপ? পলি রাশি থাকতে হবে অত্যাধিক। 2 নম্বরে সমুদ্রের শান্ত অবস্থা থাকতে হবে। মোহনায় সমুদ্রের ঢেউ বা স্রোত কম থাকতে হবে এবং জোয়ার ভাটার প্রকোপ কম হতে হবে, যাতে পলি থিতিয়ে পড়ার সুযোগ পায়। বেশি স্রোত হলে কি হবে? বেশি স্রোত হলে তো ট্রেন নিয়ে চলে যাবে, বদ্বীপ আর সৃষ্টি হবে না। এই জন্য সমুদ্রের শান্ত অবস্থা প্রয়োজন। এবার 3 নম্বর কোশ্চেন দেখো, জলবিভাজিকা কি? যে উচ্চভূমি, যেমন পাহাড় বা পর্বত, পাশাপাশি অবস্থিত দুই বা ততোধিক নদী অববাহিকা পৃথক করে রাখে, তাকে জলবিভাজিকা বলে। মানে পাশাপাশি অবস্থিত দুই বা ততোধিক নদী বা অববাহিকাকে
পৃথক করে রাখে যে উচ্চভূমি, তাকে কি বলা হয়? তাকে জলবিভাজিকা বলা হয়, অর্থাৎ জলকে বিভাজন বা ভাগ করে দিচ্ছে। উদাহরণ কি? ভারতের বিন্ধ্য পর্বত একটি উল্লেখযোগ্য জলবিভাজিকা। মনে রাখবে উদাহরণগুলো। এবার 4 নম্বর কোশ্চেন দেখো, সমভূমির দুটি বৈশিষ্ট্য লিখতে বলেছে। সমভূমির দুটি প্রধান বৈশিষ্ট্য কি? পাশে একটা ছবি দেওয়া আছে, দেখো বাচ্চারা খেলাধুলা করছে, দেখো তাকাও, যতদূর তাকানো যায় কি হচ্ছে, প্রায় ভূমিটা সমান, কোনো উঁচু নিচু নেই। পার্বত্য হলে কি উঁচু পাহাড় দেখা যেত, ঢালু রাস্তা দেখা যেত, এখানে সেরকম নেই। এটা কি অল্প ঢাল থাকে, অর্থাৎ ঢালের ব্যাপারটা আসছে। সমভূমির উপরিভাগ সাধারণত সমতল এবং সামান্য তরঙ্গায়িত। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা খুব কম, সাধারণত 300 মিটারের নিচে হয়। উর্বর মৃত্তিকা এখানে দেখা যায়, 2 নম্বর ছবি দেখছো, ভালো শাকসবজি ফসল হচ্ছে, মানে কি উর্বর মৃত্তিকা। কারণ কি, এগুলো নদী জাতীয় পলি সঞ্চিত এই সমভূমি সৃষ্টি হয়েছে। পলি সঞ্চিত হয়ে গঠিত হওয়ার কারণে সমভূমি অঞ্চল অত্যন্ত উর্বর ও কৃষিকাজের উপযোগী হয়। এগুলো হচ্ছে সমভূমির দুটি প্রধান বৈশিষ্ট্য। এবার 5 নম্বর কোশ্চেন দেখো, রূপান্তরিত শিলার দুটি বৈশিষ্ট্য লিখতে বলেছে। রূপান্তরিত শিলার দুটি বৈশিষ্ট্য হলো কি, একটা হচ্ছে কাঠিন্য। আগ্নেয় বা পাললিক শিলা রূপান্তরিত হওয়ার পর অনেক বেশি শক্ত ও সুসংহত হয়। আগ্নেয় বা পাললিক শিলা রূপান্তরিত হওয়ার পরে অনেক বেশি শক্ত বা সুসংগত হয়। কিভাবে তৈরি হচ্ছে? পাশে একটা ছবি দেওয়া আছে, দেখো ফার্স্টে নিচে দেখো ম্যাগমা বেরোচ্ছে, গরম আগুন জ্বলে, সেখান থেকে ঠান্ডা হয়ে কি হচ্ছে, ব্যাসল্ট বা গ্রানাইট যেটি আগ্নেয় শিলা বা ইগনিয়াস রক তৈরি হচ্ছে। 2 নম্বরে লেখা আছে দেখো ইগনিয়াস রক। 3 নম্বরে কি হচ্ছে, সেডিমেন্টস তৈরি হচ্ছে, সেগুলো থেকে স্যান্ড গ্রাভেল ইত্যাদি তৈরি হচ্ছে। 4 নম্বরে কি হচ্ছে, সেডিমেন্টারি রক, সেগুলোকে থেকে পলি জমা হয়, সেডিমেন্টারি রক যেমন স্যান্ডস্টোন, লাইমস্টোন এটসেট্রা তৈরি হচ্ছে, অর্থাৎ বেলে পাথর, চুনা পাথর। সেইখান থেকে কি হচ্ছে, হিট আর প্রেসারের সাহায্যে পরিবর্তিত হয়ে 5 নম্বরে দেখো মেটামরফিক রক বা রূপান্তরিত শিলা। এক্সাম্পল দেখো নিচে দেওয়া আছে, কোয়ার্টজাইট, মার্বেল এটসেট্রা। এই ছবিটাতে দেখলে বুঝতে পারবে কীভাবে তৈরি হচ্ছে। তাহলে 1 নম্বরে কাঠিন্য বুঝতে পারলে, বেশি শক্ত সুসংগত হয়। 2 নম্বরে কি, কেলাসের উপস্থিতি দেখা যায়, অনেক সময় এই শিলায় নতুন কেলাস তৈরি হয় এবং এর গঠন অনেক বেশি স্বচ্ছ বা চকচকে হতে পারে, যেমন মার্বেল পাথর। এবার 6 নম্বর কোশ্চেন দেখো, বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? পাশেই একটা ছবি দেখে বুঝতে পারছো, যখন কোনো নদীর উপর বাঁধ দিয়ে কেবলমাত্র একটি উদ্দেশ্য নয়, বরং একসঙ্গে অনেকগুলো উদ্দেশ্যে, যেমন বন্যা নিয়ন্ত্রণ, জলসেচ, জলবিদ্যুৎ উৎপাদন, মাছ চাষ, পর্যটন পূরণের জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়, তাকে বহুমুখী নদী পরিকল্পনা বলে। উদাহরণ কি, দামোদর নদ পরিকল্পনা, যেটাকে ডিভিসি বলছে। কি হচ্ছে, বাঁধ দিয়ে জল ধরে রাখা হচ্ছে, সেই জলের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, বন্যাকেও নিয়ন্ত্রণ করা যতটা সম্ভব হচ্ছে, ওই জলের সাহায্যে জলসেচ করা যাচ্ছে, মাছ চাষ করা যাচ্ছে অ্যাটসেট্রা। তাকেই বহুমুখী নদী পরিকল্পনা বলছে। ছবিগুলোকে দেখবে। এবার 4-এর দাগে দেখো, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দিতে বলেছি। 4-এর 1-এ দেখো, সমভূমি কত প্রকার ও কী কী? সংক্ষেপে বিভিন্ন প্রকার সমভূমির বর্ণনা দাও। সাধারণত উৎপত্তির কারণ ও গঠন অনুসারে সমভূমিকে প্রধানত 3টি ভাগে ভাগ করা যায়। নিচে বিভিন্ন প্রকার সমভূমির সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হলো। ভূ আলোড়নজাত বা গাঠনিক সমভূমি, স্ট্রাকচারাল প্লেনস কাকে বলছে? পৃথিবীর অভ্যন্তরে ভূ আলোড়নের ফলে যখন কোনো সমুদ্রের তলদেশের কিছু অংশ উপরে উঠে যায় এবং মহাদেশের কোনো নিচু ভূমি বা মালভূমি অঞ্চল বসে যায়, তখন তাকে ভূ আলোড়নজাত সমভূমি বলে। উদাহরণ কি, রাশিয়ার স্টেপ সমভূমি এবং ভারতের উত্তর উপকূলীয় সমভূমি। এগুলো হচ্ছে উদাহরণ। এগুলো ভূ আলোড়নের ফলে গঠিত হলো, বা স্ট্রাকচারাল প্লেনস। এবার 2 নম্বর সমভূমির ভাগ কি আছে? ক্ষয়জাত সমভূমি বা ইরোশনাল প্লেনস। নিচের ছবিটা দেখো, এরকম বিভিন্ন প্রাকৃতিক শক্তির কারণে, যেমন নদী, বায়ু, হিমবাহ, সমুদ্রতরঙ্গ, দীর্ঘকালীন ক্ষয়কার্যের ফলে কোনো উচ্চভূমি বা মালভূমি ক্রমশ নিচু ও সমতল হয়ে যখন সমভূমিতে পরিণত হয়, তখন তাকে ক্ষয়জাত সমভূমি বলে। উদাহরণ কি, ফিনল্যান্ড ও সাইবেরিয়ার হিমবাহজাত সমভূমি যেটা বলছি। 3 নম্বরে যেটা আছে কি, সঞ্চয়জাত সমভূমি আছে। সেটা কি, নদী, বায়ু, হিমবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তি যখন তাদের সাথে বয়ে আনা পলি, বালি, কাঁকর বা লাভা কোনো নিচু স্থানে দীর্ঘকাল ধরে জমা করে নতুন সমভূমি গঠন করে, তখন তাকে সঞ্চয়জাত সমভূমি বলে। যেমন একটা বদ্বীপ সমভূমি, বদ্বীপের দ্বারা রয়েছে। একে প্রধানত কয়েকটি ভাগে ভাগ করা যায়। পাশের ছবিতে দেখো বদ্বীপ সমভূমির ছবি দেওয়া আছে। প্লাবন সমভূমি হতে পারে নদীর বন্যায় পলি জমে গঠিত হওয়া। বদ্বীপ সমভূমি হতে পারে মোহনায় পলি জমে দ্বীপের মতো সমভূমি তৈরি হয়। লোয়েস সমভূমি হতে পারে মরুভূমির সূক্ষ্ম বালুকণা বাতাসের মাধ্যমে বাহিত হয়ে অন্য জায়গায় জমে সমভূমি গঠিত হয়। এর উদাহরণ কি, গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি, মিশরের নীল নদ অববাহিকা।
এগুলো হচ্ছে সঞ্চয়জাত সমভূমি তল। তাহলে 3টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ভূগোলজাত বা গাঠনিক সমভূমি স্ট্রাকচারাল প্লেনস, দুটো হচ্ছে ক্ষয়নাত্মক সমভূমি বা ইরোশনাল প্লেনস, 3 নম্বরে কি সঞ্চয়জাত সমভূমি বা ডিপোজিশনাল প্লেনস। এবার 2 দাগের কোশ্চেন দেখো, গিরিখাত ও ক্যানিয়ন কাকে বলে উদাহরণ দিতে বলেছি। গিরিখাত সংজ্ঞা কি? উচ্চ গতিতে নদীর প্রবল নিম্নক্ষয়ের ফলে যখন কোনো নদী উপত্যকা ইংরেজি আই বা ভি অক্ষরের মতো অত্যন্ত গভীর ও সংকীর্ণ হয় তখন তাকে গিরিখাত বলছে। এটি সাধারণত আর্দ্র বা বৃষ্টিবহুল পার্বত্য অঞ্চলে তৈরি হয়। আর্দ্র বা বৃষ্টিবহুল পার্বত্য অঞ্চলে তৈরি হয়ে থাকে। উদাহরণ কি নেপালের কালীগণ্ডকী নদীর গিরিখাত বা অন্ধ্রপ্রদেশের পেন্নার নদীর উপসৃষ্ট গান্ডিকোটা গিরিখাত। এগুলো হচ্ছে উদাহরণ। ছবিতে দেখতে পাচ্ছ আই বা ভি আকৃতির হয়ে নিম্নক্ষয়ের ফলে নদী উপত্যকা সৃষ্টি হয়েছে। এবারে ক্যানিয়ন কাকে বলে? শুষ্ক মরু অঞ্চলে নদীর প্রবল নিম্নক্ষয়ের ফলে, নিচের ছবিটা দেখতে পাচ্ছ ক্যানিয়নের, শুষ্ক মরু অঞ্চলে মাটি এই জন্য লালচে মতো বেলে মাটির মতো লাগছে, যে অত্যন্ত গভীর সংকীর্ণ খাড়া পার্শ্বদেশ। পার্শ্বদেশ কেমন খাড়া, একদম ওঠা যাবে না বললেই চলে। নদী উপত্যকা হয়েছে তাই ক্যানিয়ন বলে। বৃষ্টির অভাবে এখানে পার্শ্বক্ষয় প্রায় হয় না বললেই চলে, তাই উপত্যকার উপরিভাগ প্রশস্ত হয় না। উদাহরণ কি আমেরিকার কলোরাডো নদীর উপর অবস্থিত গ্র্যান্ড ক্যানিয়ন। ক্যানিয়নের উদাহরণ পড়বে, এগুলো মনে রাখবে। 3 নম্বর কোশ্চেন দেখো, ভারতের প্রধান নদী গঙ্গার উচ্চ মধ্য নিম্ন প্রবাহ কোথা থেকে কত দূর পর্যন্ত বিস্তৃত লেখো। ভারতের প্রধান নদী গঙ্গার গতিপথকে প্রধানত 3টি ভাগে ভাগ করা যায়, নিচে বিস্তারিত দেওয়া হয়েছে দেখো। উচ্চ প্রবাহ, যেটাকে পার্বত্য গতি বলছে, সেটা কোথায়? গঙ্গার উচ্চ প্রবাহ উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে, অর্থাৎ যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে শুরু হয়ে হরিদ্বার পর্যন্ত বিস্তৃত। এর প্রধান দুটি উৎসধারা হলো ভাগীরথী ও অলকানন্দা, যা দেবপ্রয়াগে মিলিত হয়ে গঙ্গা নাম ধারণ করেছে। তাদের দুটি উৎস কি নামে এসছে? ভাগীরথী অলকানন্দা দেবপ্রয়াগে মিলিত হয়ে গঙ্গা নাম ধারণ করেছে। এবারে মধ্যপ্রবাহটা কেমন? সমভূমি গতি। গঙ্গার মধ্যপ্রবাহ হরিদ্বার থেকে বিহারের রাজমহল পাহাড় পর্যন্ত বিস্তৃত। এই অংশে হচ্ছে নদী উত্তরপ্রদেশ ও বিহারের সমতল ভূমির উপর দিয়ে প্রভাবিত হয়ে এবং যমুনা, গোমতী, ঘাগরা, গণ্ডক, কোসির মতো বড় উপনদীগুলির সাথে মিশেছে। ঠিক আছে, এটা মধ্যপ্রবাহ। মধ্যপ্রবাহটা কোথায়? হরিদ্বার থেকে বিহারের রাজমহল পাহাড় পর্যন্ত। এবার নিম্ন প্রবাহটা দেখো, রাজমহল পাহাড়ের পাদদেশ থেকে মুর্শিদাবাদের ধুলিয়ানা হয়ে বঙ্গোপসাগরের মোহনা পর্যন্ত অংশটি গঙ্গার নিম্ন প্রবাহ। তাহলে রাজমহল পাহাড় থেকে এরপরে কোথায়? মুর্শিদাবাদের ধুলিয়ানা হয়ে, ধুলিয়ানার কাছে কিন্তু দুটো ভাগে ভাগ হয়েছে, একটা হচ্ছে পদ্মা নামে আর একটা ভাগীরথী নামে। ভাগীরথী হয়ে বঙ্গোপসাগরে পড়েছে আর পদ্মা হয়ে বাংলাদেশে চলে গেছে। সেই অংশটা হচ্ছে গঙ্গার নিম্ন প্রবাহ, যেটা বঙ্গোপসাগরে পড়েছে ইন্ডিয়াতে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের কাছে গঙ্গা দুটি শাখায় বিভক্ত হয়েছে, একটি পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে এবং অন্যটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। এই 3টে প্রবাহ মনে রাখবে। তাহলে প্রথমটা কি? গঙ্গার উচ্চ প্রবাহ কোথা থেকে? উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহ থেকে, হিমবাহের গোমুখ গুহা থেকে হরিদ্বার পর্যন্ত। নিম্ন মধ্যপ্রবাহ কি? হরিদ্বার থেকে বিহারের রাজমহল পর্যন্ত। আর নিম্ন প্রবাহ কি? রাজমহল পাহাড় থেকে মুর্শিদাবাদের ধুলিয়ানা হয়ে বঙ্গোপসাগরে। 3টা মনে রাখবে। আর কোথায় কার সঙ্গে মিশেছে, কোন নদী থেকে আলাদা করেছে বা কোন নদীর সঙ্গে মিশেছে, এগুলো একটু দেখে নেবে। ঠিক আছে, এবার নেক্সট কোয়েশ্চেন দেখো, আফ্রিকাকে অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন? আফ্রিকাকে অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলার পিছনে বেশ কিছু ভৌগোলিক ও ঐতিহাসিক কারণ রয়েছে। নিচে কারণগুলি আলোচনা করা হলো দেখো। ভৌগোলিক দুর্গমতা, আফ্রিকার অভ্যন্তরীণ অংশ ঘন অরণ্য, বিশাল মরুভূমি যেমন সাহারা, দুর্গম পর্বতমালা এবং খরস্রোতা নদী দ্বারা বেষ্টিত ছিল। এই প্রাকৃতিক বাধাগুলোর কারণে বাইরের বিশ্বের মানুষের কাছে দীর্ঘকাল এই মহাদেশটি দুর্ভেদ্য ছিল। অজ্ঞাত ইতিহাস আছে এর একটা। ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত ইউরোপীয়দের কাছে আফ্রিকার অভ্যন্তরীণ সমাজ, সংস্কৃতি এবং সম্পদ সম্পর্কে কোনো ধারণাই ছিল না। তাই তাদের কাছে এই মহাদেশটি ছিল রহস্যময় বা অন্ধকার। 3 নম্বরে কি? অনুন্নত যোগাযোগ, অত্যন্ত প্রতিকূল আবহাওয়া এবং যাতায়াত ব্যবস্থার অভাবে অনেক সময় ধরে এই মহাদেশের অধিকাংশ অঞ্চল আবিষ্কৃত হয়নি। মূলত 1878 সালে অভিযাত্রী হেনরি স্ট্যানলি প্রথম তার লেখায় এই শব্দটি ব্যবহার করেন। ইউরোপীয় দৃষ্টিভঙ্গি দেখা যায় তৎকালীন ইউরোপীয় আফ্রিকাকে অনুন্নত আদিম বলে মনে করা হতো এবং তাদের এই নেতিবাচক দৃষ্টিভঙ্গি থেকেও মহাদেশটিকে অন্ধকারাচ্ছন্ন বলে অভিহিত করা হতো। তাহলে 4টা কারণ, একটা ভৌগোলিক দুর্গমতা,
একটা হচ্ছে অজ্ঞাত ইতিহাস, জানা যায়নি। অনুন্নত যোগাযোগ ছিল, যেটা হচ্ছে অধিকাংশ অঞ্চলে আবিষ্কৃত হয়নি। 1878 সালে অভিযাত্রী হেনরি স্ট্যানলির প্রথম লেখায় শব্দটি ব্যবহার হয়। আর একটা ইউরোপীয় দৃষ্টিভঙ্গি, ইউরোপীয়রা তাদেরকে অনুন্নত বা আদিম বলে ভাবতো। এগুলো কারণ, পয়েন্টগুলো ভালো করে পড়বে। এবার 5 নম্বর কোশ্চেন দেখো, মাটি সৃষ্টির নিয়ন্ত্রক হিসেবে শিলা, জলবায়ু ও ভূপ্রকৃতির ভূমিকা লিখতে বলেছে। মাটি সৃষ্টির প্রধান 3টি নিয়ন্ত্রক হলো শিলা, জলবায়ু ও ভূপ্রকৃতি। এগুলোর ভূমিকা নিচে আলোচনা করা হলো। মাটির প্রধান উৎস হলো শিলা বা আদি শিলা। আবহাওয়া বিকারের ফলে শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির খনিজ উপাদান তৈরি করে। মাটির বুনট গঠন এবং খনিজ বৈশিষ্ট্য মূলত আদি শিলার উপর নির্ভর করে, যেমন বেলে পাথর থেকে বেলে মাটি এবং গ্রানাইট বা ব্যাসল্ট শিলা থেকে এঁটেল মাটির সৃষ্টি হয়। মনে রাখবে কোনটা থেকে কোনটা সৃষ্টি হলো, বেলে পাথর থেকে বেলে মাটি, গ্রানাইট বা ব্যাসল্ট থেকে এঁটেল মাটির সৃষ্টি হয়। তাহলে সেই কোন শিলা থেকে কোন মাটির সৃষ্টি হয়? শিলা একটা প্যারেন্ট ম্যাটেরিয়াল, একটা উৎস বা নিয়ন্ত্রক। এবার জলবায়ু কি? ক্লাইমেট। মাটি তৈরিতে জলবায়ু সবচেয়ে সক্রিয় ভূমিকা পালন করে। বৃষ্টিপাত ও তাপমাত্রা শিলার ক্ষয় বা আবহাওয়া বিকারের গতি নিয়ন্ত্রণ করে। অতিরিক্ত বৃষ্টিপাত হলে মাটির পুষ্টি উপাদান ধুয়ে নিচে চলে যায় লিচিং পদ্ধতিতে। আবার অধিক তাপমাত্রায় জৈব পদার্থ পচন দ্রুত হয়। উষ্ণ আর্দ্র অঞ্চলে মাটি তাড়াতাড়ি তৈরি হয়, কারণ কি সেখানে কি অতিরিক্ত উষ্ণতার কারণে জৈব পদার্থে তাড়াতাড়ি ব্যাকটেরিয়া ভাইরাস আক্রমণ করে এবং পচন শুরু হয়, তাই তাড়াতাড়ি মাটির সৃষ্টি হয়। এর ভূপ্রকৃতি কি? টোপোগ্রাফি কি? ভূমির ঢাল ও উচ্চতা মাটির পুরুত্ব নির্ধারণ করে। খাড়া পাহাড়ি ঢালে বৃষ্টির ফলে মাটি ধুয়ে নিচে চলে যায়, তাই সেখানে মাটির স্তর পাতলা হবে। আমাদের সমভূমি উপত্যকায় কি হয়? কোথাও ধুয়ে যাচ্ছে না, মাটি জমা হওয়ার সুযোগ পায়, ফলে মাটির স্তর গভীর ও উর্বর হয়। এগুলো হচ্ছে মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রক। এবার 6 নম্বর কোশ্চেন দেখো, নীল নদের গতিপথ বর্ণনা করতে বলেছে। আফ্রিকা মহাদেশে অবস্থিত বিশ্বের দীর্ঘতম নদী নীল নদের গতিপথ। উৎপত্তি কি? নীল নদের প্রধান দুটি ধারা রয়েছে। একটি হলো শ্বেত নীল নদী বা হোয়াইট নীল যাকে বলে, যা পূর্ব আফ্রিকার ভিক্টোরিয়া হ্রদ থেকে উৎপন্ন হয়েছে। অন্যটি হলো নীলাভ নীল, যাকে ব্লু নীল বলছি, যা ইথিওপিয়ার টানা হ্রদ থেকে সৃষ্টি হয়েছে। মিলনস্থল কোথায়? এই দুটি ধারা উত্তর দিক থেকে প্রভাবিত হয়ে সুদানের রাজধানী খার্তুমের কাছে একে অপরের সাথে মিলিত হয়ে মূল নীলনদ নামে প্রভাবিত হয়েছে। প্রথম ছবিটাতে দেখতে পাবে দুটো ধারা এসে মিলিত হয়েছে, ব্লু কালারে দেখো। এর প্রবাহ কি? এরপর নদীটি সুদান ও মিশরের মরুভূমির উপর দিয়ে এঁকে মেঁকে উত্তর দিকে অগ্রসর হয়েছে। পথে আসওয়ান বাঁধের মতো গুরুত্বপূর্ণ স্থানে একটি বিশাল জলধারা তৈরি করেছে। মোহনা কোথায়? দীর্ঘ প্রায় 6,650 কিলোমিটার পথ অতিক্রম করার পর মিশরের কায়রোর উত্তরে নদীটি বিশাল এক বদ্বীপ গঠন করেছে এবং সর্বশেষে ভূমধ্যসাগরে পতিত হয়েছে। এটাই হচ্ছে নীল নদের গতিপথ। এবার নেক্সট 5-এর দেখে যে কোশ্চেনগুলো আছে দেখে নাও। 5-এ দেখে উদাহরণ সহ ও চিত্র সহ পর্বতের শ্রেণীবিভাগ করে বর্ণনা দিতে বলেছে। উৎপত্তি গঠনের বৈশিষ্ট্য অনুসারে পর্বতকে প্রধানত 4টি ভাগে ভাগ করা হয়। নিচে উদাহরণ ও বিবরণ সহ আলোচনা করা হলো। যেটা আছে, একে দেখো ভঙ্গিলা পর্বত, ফোল্ড মাউন্টেন আছে। ভূগর্ভস্থ প্রচণ্ড পার্শ্বচাপের ফলে পাললিক শিলাস্তরে ভাঁজ পড়ে যে পর্বত সৃষ্টি হয় তাকে ভঙ্গিলা পর্বত বলে। পাশে একটা ছবি দেওয়া আছে, তোমাদের বইতে আরো ভালো করে ছবি দেওয়া আছে, দেখবে। এর বৈশিষ্ট্য কি? এই পর্বত অনেক দূর পর্যন্ত বিস্তৃত এবং এতে প্রচুর ভাঁজ ও শৃঙ্গ থাকে। উদাহরণ কি? এশিয়ার হিমালয়, আমাদের হিমালয় পর্বত একটা ভঙ্গিলা পর্বতের উদাহরণ। ইউরোপের আল্পস আছে, উত্তর আমেরিকার রকি আছে, দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালা আছে। এবার 2 নম্বর পর্বতের ভাগ কি? স্তূপ পর্বত বা ব্লক মাউন্টেন্স। সেটা কীরকম তৈরি হয়? ভূ আন্দোলনের ফলে ভূত্বকে ফাটল বা চ্যুতি সৃষ্টি হলে দুটির মাঝের অংশ উপরে উঠে গিয়ে অথবা দুপাশের অংশ নিচে বসে গিয়ে যে পর্বতের সৃষ্টি হয় তাকে স্তূপ পর্বত বলে। এর বৈশিষ্ট্য কি? এই পর্বতের মাথা অনেকটা চ্যাপ্টা বা সমতল হয় এবং পার্শ্বদেশ বেশ খাড়া হয়। উদাহরণ কি? ভারতের বিন্ধ্য ও সাতপুরা, জার্মানির ব্ল্যাক ফরেস্ট এবং ফ্রান্সের ভোজ পর্বত। ভারতের বিন্ধ্য আর সাতপুরা কি? স্তূপ পর্বতের উদাহরণ, মনে রাখবে। এবার 3 নম্বর যেটা আছে দেখো, আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত বলা হয়, ভলকানিক মাউন্টেন্স। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সময় ভিতর থেকে বেরিয়ে আসা লাভা ও ভস্ম ধূলিকণা শীতল হয়ে জমে যে পর্বত সৃষ্টি হয় তাকে আগ্নেয় পর্বত বলে। পাশে একটা ছবি দেওয়া আছে দেখো। এর বৈশিষ্ট্য, এই পর্বতগুলি সাধারণত মোচাকৃতি বা শঙ্কু আকৃতির হয়। ছবিতে দেখতে পাচ্ছ উপরের দিকে সূচের মতো বা কোণের মতো শঙ্কু আকৃতির।
উদাহরণ কি? ইতালির ভিসুভিয়াস, জাপানের ফুজিয়ামা, এগুলো থেকে কি অগ্নুৎপাত হয়। ভারতের আন্দামানের ব্যারেন দ্বীপ, এগুলো আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বতের উদাহরণ। আর একটা লাস্ট ভাগ কি আছে? অবশিষ্ট বা ক্ষয়জাত পর্বত, রেসিডুয়াল মাউন্টেন্স। নদী, বায়ু বা হিমবাহের মতো প্রাকৃতিক শক্তির প্রভাবে কোনো প্রাচীন উচ্চভূমি বা পর্বত ক্রমাগত ক্ষয়প্রাপ্ত হয়ে যখন নিচু হয়ে যায়, তখন কঠিন শিলা দ্বারা গঠিত অংশটি পর্বত হিসেবে দাঁড়িয়ে থাকে। একে ক্ষয়জাত পর্বত বলে। অর্থাৎ চারদিক নদী, বায়ু, হিমবাহের দ্বারা ক্ষয় হয়ে চলে গেছে, মাঝখানে কঠিন শিলা দ্বারা গঠিত অংশটি পর্বত হিসেবে দাঁড়িয়ে আছে। এর বৈশিষ্ট্য কি? পর্বতগুলি সাধারণত খুব প্রাচীন হয় এবং এদের উচ্চতা সময়ের সাথে সাথে কমতে থাকে। উদাহরণ কি? ভারতের আরাবল্লী, পরেশনাথ, আমেরিকার অ্যাপোলিচিয়ান, এগুলো কি পাহাড়ে পরিণত হয়ে যাচ্ছে পরপর। এবার 2 নম্বরে দেখো, নদীর মধ্যপ্রবাহে অশ্বক্ষুরাকৃতি হওয়া মেন্ডার কিভাবে সৃষ্টি হয়েছিল চিত্র সহ আলোচনা করতে বলেছি। নদীর মধ্যপ্রবাহে সমভূমি অঞ্চলে ভূমির ঢাল কমে যাওয়ায় নদীর গতিবেগ হ্রাস পায়। এই অবস্থায় নদীর সর্পিল গতিতে প্রভাবিত হওয়ার ফলে মেন্ডার এবং পরবর্তীতে অশ্বক্ষুরাকৃতির হ্রদ সৃষ্টি হয়। এদের সৃষ্টির প্রক্রিয়াটি নিচে আলোচনা করা হলো। মেন্ডার বা নদীর বাঁক কি? নদী যখন পার্বত্য অঞ্চল ছেড়ে সমভূমিতে প্রবেশ করে তখন তার গতি কমে যায়। এই অবস্থায় নদীর সামনে কোনো বাধা, শক্ত শিলা বা উঁচু জমি পড়লে নদী সরাসরি তা অতিক্রম করতে পারে না। তখন নদী বাধাটি এড়িয়ে চলার জন্য এঁকে বেঁকে প্রভাবিত হতে থাকে। নদীর এই সর্পিল বাঁককে মেন্ডার বলা হয়। তুরস্কের মেন্ডোরাস নদীর নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে। এবার অশ্বক্ষুরাকৃতি হ্রদ কিভাবে সৃষ্টি হয়? মেন্ডার সৃষ্টি হলো। মেন্ডার বা নদীর বাঁক সৃষ্টির পর সময়ের সঙ্গে সাথে নদীতে গতিপথ পরিবর্তন করে অশ্বক্ষুরাকৃতি হ্রদ তৈরি করে। এর ধাপগুলি নিচে আলোচনা করা হলো। এটা মনে হয় আগের দিন হয়েছে, আগের স্কুলের ভিডিওটা দেখে আসবে। পার্শ্বক্ষয় ও সঞ্চয়। নদীর বাঁকের বাইরের দিকে জলের স্রোত বেশি থাকায় কি হচ্ছে? 1 নম্বরের ছবি দেখো, ভেতরের দিকে স্রোত কম থাকায় সেখানে পলি সঞ্চিত হতে শুরু করেছে। ওই দেখো হলুদ হলুদ কালারের পলি, বালি সঞ্চিত হচ্ছে। প্রথমে যে ছবিটা দেখো, প্রথম দুটো ছবি দেখো। এবার কি হচ্ছে? এরপরে কি হচ্ছে? বাঁকের বৃদ্ধি পাচ্ছে। 2 নম্বর ছবিতে দেখো, বাঁক কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে ক্রমাগত। একদিকের ক্ষয় এবং অন্যদিকে সঞ্চয়ের ফলে নদীর বাঁক কি হচ্ছে? দুটি একে অপরের খুব কাছে চলে আসছে। 2 নম্বর ছবিটাই দেখো। এবং মধ্যবর্তী ভূমি গ্রীবা বা নেকের মতো সরু হয়ে যাচ্ছে। মাঝখানটা কি হচ্ছে? সেখানে চওড়া হচ্ছে, মাঝখানটা সরু হয়ে যাচ্ছে দেখো। এবার 3 নম্বর ছবিতে দেখো, নদীর পথ সৃষ্টি হচ্ছে বা নতুন পথ সৃষ্টি হচ্ছে। বর্ষাকালে বা বন্যার সময় জল বাড়লে নদী বাঁক পথ ছেড়ে সেই সরু গ্রীবা দিয়ে সরাসরি প্রভাবিত হতে শুরু করছে। দেখতে পাচ্ছ নদী আর সোজা প্রভাবিত হচ্ছে না। 3 নম্বর ছবিতে দেখো, ওই সরু বাঁক দিয়েই সোজা প্রভাবিত হতে শুরু করছে। এরপরে 4 নম্বর স্টেপে দেখো কি হচ্ছে দেখো, 4 নম্বর ছবিতে দেখো বিচ্ছিন্ন হ্রদ হয়ে যাচ্ছে। নিচে দেখো 4 নম্বর ছবি নিচে, এর ফলে নদীর পুরনো বাঁকা অংশটি মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং সেখানে পলি জমে মুখ বন্ধ হয়ে ঘোড়ার খুরের মতো একটি বদ্ধ জলাশয় বা হ্রদ তৈরি হয়। একে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলে। ছবি দেখে দেখে বুঝে পড়বে, তাহলে বুঝতে পারবে। এবার নেক্সট 3 নম্বর কোশ্চেন দেখো, সাহারা মরুভূমির ভূমিরূপ বর্ণনা করতে বলেছে। সাহারা মরুভূমি হলো বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি। এর ভূমিরূপ অত্যন্ত বৈচিত্র্যময়, যা মূলত নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি নিয়ে গঠিত। 1 নম্বরে বালিয়াড়ি বা আর্ক দেখা যায়। সাহারার 1/4 এলাকা বিশাল বালির স্তূপ বা বালিয়াড়ি দিয়ে ঢাকা, যা এর্ক বা আর্ক নামে পরিচিত। এই বালিয়াড়িগুলো বাতাসের প্রভাবে ক্রমাগত স্থান পরিবর্তন করে এবং কোথাও কোথাও 180 মিটার পর্যন্ত উঁচু হতে পারে। একটা ছবি দেখতে পাচ্ছ পাশের ছবিতে। এবার 2 নম্বরে দেখো, পাথুরে মালভূমি তৈরি হয়, যাকে হামাদা বলা হয়। সাহারার অধিকাংশ অঞ্চল বালি নয়, বরং নগ্ন পাথুরে মালভূমি দিয়ে গঠিত, যাকে স্থানীয় ভাষায় হামাদা বা বলা হয়। এগুলি মূলত ক্ষয়প্রাপ্ত পাহাড়ের অবশিষ্টাংশ। 2 নম্বর ছবিতে দেখতে পাচ্ছ, ক্ষয়প্রাপ্ত হয়ে পাহাড় দাঁড়িয়ে আছে। দেখো 3 নম্বরে দেখো, নুড়ি ও পাথরের সমভূমি, রেগ যাকে বলছে। বালির বদলে ছোট ছোট নুড়ি ও পাথর ঢাকা সমতল ভূমিকে রেগ বলা হয়। সারা বিস্তীর্ণ অঞ্চলে এই ধরনের ভূমিরূপ দেখা যায়। 3 নম্বর ছবিতে দেখতে পাচ্ছ রেগ, এই মোরামের মতো ছোট ছোট বালি বা নুড়ি পড়ে আছে। এবার তারপরের ছবিটাই দেখো, পর্বত ও উচ্চভূমি সৃষ্টি হবে। কিভাবে হবে? মরুভূমির মাঝখানে বেশ কিছু উঁচু পর্বত মালভূমি রয়েছে, যেখানে আহাগার এবং তিবস্তি
যেগুলোকে কি নামে পরিচিত? আহাকার আর তিবস্তি নামে পরিচিত। তিবস্তি কি পর্বতমালা? মাউন্ট কাউসি হলো সাহারার সর্বোচ্চ শৃঙ্গ। তিবস্তি পর্বতমালার মাউন্ট কাউসি হলো সাহারার সর্বোচ্চ শৃঙ্গ। এবারে কি মরুদ্যান? মরুদ্যান কাকে বলছে? ওয়েসিস। মরুভূমির শুষ্ক রুক্ষতার মাঝে যেখানে ভূগর্ভস্থ জল পাওয়া যায় সেখানে ছোট ছোট সবুজ এলাকা বা মরুদ্যান তৈরি হয়। একদম লাস্টের ছবিটাই দেখো, এখানেই মূলত মানুষের বসতি এবং চাষাবাস রয়েছে, যেমন খেজুর গাছ দেখা যায়। দেখতে পাচ্ছ জলাশয়কে কেন্দ্র করে চারদিকে খেজুর গাছ, এগুলাকে মরুদ্যান বলছে। এইগুলাই হলো আমার সাহারা মরুভূমির ভূমিরূপের বর্ণনা বা বৈশিষ্ট্য। এবার 4 নম্বর কোশ্চেন দেখো, আফ্রিকা মহাদেশের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণ লিখতে বলেছে। আফ্রিকা মহাদেশের জলবায়ু স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের প্রধান কারণগুলি নিচে আলোচনা করা হলো। একে হচ্ছে অক্ষাংশগত অবস্থান। আফ্রিকা মহাদেশের মাঝখান দিয়ে নিরক্ষরেখা এবং উত্তর দক্ষিণের অংশে যথাক্রমে কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখা চলে গেছে। অক্ষাংশের এই বিস্তৃতির কারণে মহাদেশটির বিভিন্ন অংশে তাপমাত্রার ব্যাপক তারতম্য ঘটে, যা জলবায়ু ও উদ্ভিদের বৈচিত্র্য সৃষ্টি করে। এবারে সমুদ্র থেকে দূরত্ব। আফ্রিকার বিশাল অভ্যন্তরীণ অংশ সমুদ্র থেকে অনেক দূরে অবস্থিত। এর ফলে উপকূলীয় অঞ্চলে মনোরম জলবায়ু থাকলেও অভ্যন্তরীণ ভাগে চরম ভাবাপন্ন জলবায়ু। গ্রীষ্মে খুব গরম ও শীতে খুব ঠান্ডা দেখা যায়, এটা একটা কারণ। এবারে 3 নম্বরে দেখো সমুদ্র স্রোত। মহাদেশের পশ্চিম উপকূল দিয়ে শীতল বেঙ্গল স্রোত এবং পূর্ব উপকূল দিয়ে উষ্ণ মোজাম্বিক স্রোত প্রভাবিত হয়। এই শীতল ও উষ্ণ সমুদ্র স্রোতের প্রভাবে উপকূলীয় অঞ্চলের তাপমাত্রা ও বৃষ্টিপাতে ভিন্নতা আসে। 4 নম্বর কারণ দেখো বৃষ্টিপাতের বন্টন। নিরক্ষীয় অঞ্চলে সারা বছর প্রচুর বৃষ্টিপাত হয় বলে এখানে ঘন চিরহরিৎ বনভূমি দেখা যায়। আবার মরু অঞ্চলে বৃষ্টিপাত খুব কম হয়, এখানে কাঁটা ঝোপ বা ক্যাকটাস জাতীয় উদ্ভিদ জন্মায়। বৃষ্টিপাতের এই অসম বন্টনের কারণে মহাদেশটিতে বনভূমি তৃণভূমি মরু উদ্ভিদের বৈচিত্র্য তৈরি হয়েছে। 5 নম্বর কারণ দেখো উচ্চতার একটা প্রভাব। যদিও আফ্রিকা মূলত একটি মালভূমি, তবে মাউন্ট কিলিমাঞ্জারোর মতো উচ্চ পর্বত শৃঙ্গগুলোতে উচ্চতার কারণে জলবায়ু শীতল হয় এবং এখানে নাতিশীতোষ্ণ উদ্ভিদের সমারোহ দেখা যায়। একদম লাস্ট ছবিতে দেখতে পাচ্ছ। কোশ্চেনগুলো ভালো করে পড়বে, পয়েন্টগুলো মনে রাখবে আর একটু দেখে নেবে, ছবিগুলো পাশে দেখবে। এতটুকুই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং। পারলে বন্ধুদেরকে শেয়ার করবে, লাইক করবে, কোনো কিছু প্রয়োজন হলে কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পাও। টাটা।